গ্রামে একটা খুব প্রচলিত কথা আছে, প্লেটলেট বাড়ানোর জন্য পেঁপের কষ খায়। যে ডেঙ্গুর তো কংক্রিট কোনো ওষুধ নেই, চিকিৎসাটা হয় কিভাবে? একটা ফ্যামিলি ৪ জন ভর্তি ছিল, ৩ জন মারা গেল, একজন মারা গেল। সো ডেঙ্গুকে অত হালকা হয়ে নেওয়ার কিছু নেই। হঠাৎ কারো চট, দুদিন পরে দেখা গেল প্লেটলেট কমে যাচ্ছে, পরিবার জুড়ে আতঙ্ক। খুব পরিচিত দৃশ্য, কিন্তু ডেঙ্গু এখন ঘরে ঘরে এবং প্রশ্ন অনেক। কাকে হাসপাতাল নেব, কখন বিপদ বেশি, এসব উত্তর জানতে আজকে আমাদের আয়োজন। সবাইকে ডক্টর ডেস্কে আরেকটি পর্বে স্বাগতম। আমাদের সঙ্গে আছে অত্যন্ত সুপরিচিত অধ্যাপক ডক্টর সমীরণ কুমার শাহ। বরাবরের মতো আমি সঙ্গে আছি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। অধ্যাপক ডক্টর সমীরণ কুমার শাহ স্যার, আপনি কষ্ট করে সেটে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। কেমন আছেন স্যার? ভালো, বেশ ভালো আছে। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে ডাক্তার। আপনি যখন মেডিকেল কলেজে পড়তেন তখন কি গিয়ে এরকম ডেঙ্গু রোগী দেখতেন কিনা? না, আমরা ভর্তি হয়েছি 72-তে। ক্লিনিক্যাল সাইডে আমরা আসি 74 এর শেষের দিকে। তখন জ্বর অনেক ছিল, কিন্তু ডেঙ্গু রোগীর কথা আমরা শুনি। ডেঙ্গু রোগী প্রথম ঢাকাতে ধরা পড়ে পিজি হাসপাতালে একজন ডাক্তার ভর্তি ছিলেন অ্যাপেন্ডিসাইটিস দিয়ে। ওনার অপারেশন করার পরে পেশেন্ট খারাপ হয়ে যায়। তখন তার ব্লাড কাউন্ট করে দেখা যায় যে তার প্লেটলেট কাউন্ট অনেক কমে গেছে। তখন এই হৈ হৈ রয়েসেরই শুরু হয়ে যায়। তারপর দেখা যায় যে পেশেন্ট ডেঙ্গু, এবং সেই পেশেন্ট মারা গেছে। মানে তিনি নিজেই ডাক্তার ছিলেন না? সে ডাক্তার ছিল, সে নিজে ডাক্তার ছিল। স্যার, খুবই হঠাৎ দুঃখের করে এরকম ঘটনা। ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়লো কেন? এটা কি আমাদের অসচেতনতা? অসচেতনতা নয়, বাংলাদেশের যে পরিবেশ, ডেঙ্গুর জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পোস্ট ফ্যাক্টর, এজেন্ট ফ্যাক্টর, সবগুলোই বাংলাদেশে আছে। ডেঙ্গুর জন্য সাধারণত মনসুন সিজনটা, যখন টেম্পারেচারটা 20 থেকে 30 ডিগ্রির মধ্যে ওঠানামা করে এবং বাতাসের হিউমিডিটি 80%, মানে 60-80% যখন থাকে, তখন এটা খুব মশার বংশবৃদ্ধির জন্য খুবই একটা সুইটেবল আবহাওয়া। এবং এখন ইদানিং ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং হচ্ছে প্রচুর, রাস্তাঘাটে যেখানে সেখানে জল জমে আছে। এবং এই যে জল জমে আছে, এই জলাজমের মধ্যেই মশা, বিশেষ করে ইডিস ইজিপ্টিয়াই আর এডিস অ্যালবুটিকাস, এই দুইটা মশা তাদের প্রজননের জন্য খুবই সহায়ক। আর বাংলাদেশে আদার যে সমস্ত ফ্যাক্টরসগুলো আছে, হোস্ট ফ্যাক্টর বা ভাইরাস, ভাইরাস তো ঢাকা শহর একটা কসমোপলিটন, মানে মেট্রোপলিটন সিটি। কারণ তিন পৃথিবী, এখান থেকে সেখান থেকে লোকজন আসছে যাচ্ছে, সারা পৃথিবীর থেকে লোক আসছে, তাই না? এখন প্রথম কথা হলো যে ডেঙ্গু ফিভারটা কি? ডেঙ্গুটা হচ্ছে একটা ভাইরাস জনিত ফিভার, যেটা একটা ভাইরাস, একটা আরএনএ ভাইরাস, এটাকে আমরা বলি প্লেবি ভাইরাস। এই ভাইরাস দিয়েই সংক্রমিত হয়। এখন একটা মানে আমরা যে অঞ্চলে বাস করি আর কি, সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এগুলো ডেঙ্গুর একটা খুব উর্বর ক্ষেত্র। স্যার, এই যে ডেঙ্গু যে হচ্ছে, এটা কি সারা বছর হয় নাকি নির্দিষ্ট সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে? সাধারণত মনসুন সিজনে, সাধারণত তোমার এই বর্ষাকালে, বর্ষাকালে যখন জলটা জমে থাকে, তখন সেই মানে জমানো জলের মধ্যে ডেঙ্গু মশা তাদের বংশবৃদ্ধি পায়। এখন ডেঙ্গু হতে হলে যে প্রথমে একটা হোস্ট থাকতে হবে, হ্যাঁ। সেই হোস্টটা হচ্ছে মানুষ। তার একটা বাহক থাকতে হবে, সে বাহকটা হচ্ছে ভেক্টর, সেটা হচ্ছে মশা। আর এনভায়রনমেন্টটা, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, এবং সেই এনভায়রনমেন্টটা আমাদের এই সিজনটাকে, এই মনসুন সিজনটা খুবই উপযোগী। এখন হয় কি, প্রথম যখন ডেঙ্গু মশা মানে যদি আক্রান্ত না হয় আর কি, ডেঙ্গু মশা যখন একটা আক্রান্ত রোগীকে, এবং আক্রান্ত মানে কি, সেই পেশেন্টের জ্বর থাকতে হবে ওই সময়। যখন তার জ্বর আছে, ওই সময় তার ব্লাডে ভাইরাস আছে, আমরা এটাকে বলি ভাইরিমিয়া। ওই পিরিয়ডে যখন সে কামড় দিবে এবং রক্তটা শুষে নেবে, এখানে ভাইরাসটা ডেঙ্গু মশাতে চলে গেল। সেখানে 7-8 দিন ইনকিউবেশন থাকার পরে সেখানে তার বংশবৃদ্ধি হবে। বৃদ্ধি হওয়ার পরে আবার সে যখন একটা মানুষকে কামড় দিবে, তখন তার শরীরে আবার ভাইরাসটা ঢুকছে। আরেকজন মানুষকে, আমি আর তুমি আছি, আমাদের মাঝে যদি মশা না থাকে, তুমি আক্রান্ত হবে না। হ্যাঁ। সো এবং ট্রান্সমিট করবে শুধুমাত্র মশা। শুধুমাত্র মশাই ট্রান্সমিট করবে, এবং সে ভাইরাস নেওয়ার পরে 7-8 দিন পরে, এটা আমরা এক্সটার্নাল ইনকিউবেশন পিরিয়ড বলি। তারপরে যদি সে কাউকে আক্রমণ করে, তখন সেই ভাইরাসটা তার শরীরে ঢুকবে। শরীরে ঢোকার পর সাথে সাথে কিন্তু ডেঙ্গু হবে না। ইনকিউবেশন পিরিয়ড আছে 7 থেকে 14 দিন, সাধারণত 3 থেকে 4 দিন পরেই তার এটা ভাইরাসটা যখন বেশি বাড়বে, তখনই তার জ্বর আসবে। স্যার, এই যে জ্বর আসার কথা আপনি বললেন, জ্বর তো সারা বছরই আসে। আমরা কখন বুঝবো যে এইটা
ডেঙ্গু জ্বর? সাধারণত ডেঙ্গু ফিভারের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। যেমন অন্যান্য জ্বর যেগুলো আরকি মনে করো টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার কিন্তু সাথে, সাথেই হাইয়েস্টে চলে যায় না। আচ্ছা। আস্তে, আস্তে আসে। ১ম এ কম থাকে, সকালের দিকে কম থাকে, বিকালের দিকে বাড়ে। একটা স্টেপ ল্যাডার প্যাটার্নে জ্বরটা উঠে। এবং একটা পিরিয়ড গিয়ে তখন কিন্তু কনস্ট্যান্টলি উপরের দিকেই থাকে। কিন্তু ডেঙ্গু ফিভারের জ্বরটা ১ম থেকেই হাইয়েস্ট ১০২ থেকে ১০৪ উঠে যাবে। এবং এমন জ্বর এর সাথে এত ব্যথা হবে যে পেশেন্ট মনে রাখবে যে হ্যাঁ, আমার জ্বর হয়েছিল এবং আমার মাথা ব্যথা হয়েছে। সারা শরীরে ব্যথা করবে, পিঠে ব্যথা করবে এবং এই ব্যথাটার একটা ক্যারেক্টারিস্টিক ব্রেক বোন ফিভার হবে বইয়ে। মানে হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হয়। এর সাথে, সাথে চোখ-টোখ লাল হয়ে যাবে, রেট্রোঅরবিটাল পেইন হবে, মায়ালজিয়া হবে সিভিয়ার। এর সাথে আরো কিছু সিম্পটম থাকতে পারে। কার ফুসকুড়ি থাকতে পারে, তার বমি থাকতে পারে, তার পেটে ব্যথা থাকতে পারে বা ডায়রিয়া থাকতে পারে। আমরা কখন বুঝবো যে এই রোগীটাকে আমি বাসায় চিকিৎসা দিব বা এই রোগীটাকে আমি হাসপাতালে? সাধারণত মানে একটা স্ট্যাটিস্টিক্স আছে। সারা পৃথিবীতে ডেঙ্গু রোগী প্রতি বছর প্রায় ৪০ কোটি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়। কিন্তু এদের সবাই কিন্তু সিম্পটম হয় না। মাত্র ১০ কোটি লোক সিম্পটম নিয়ে প্রেজেন্ট করেছে। এবং এদের 90% হলো ক্লাসিক্যাল ডেঙ্গু। মানে এদের জ্বর আসবে, মাথা ব্যথা করবে, ৩-৪ দিন থাকবে, সাথে, সাথে জ্বরটা চলে যাবে, পেশেন্ট ভালো হয়ে চলে যাবে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে ৩-৪ দিন জ্বর থাকার পরে জ্বর কমে গেছে। মানে যখন যুদ্ধ শেষ তখনই দেখা যাচ্ছে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে। খারাপটা মানে কি? সে নিস্তেজ হয়ে যাচ্ছে, তার খাওয়াতে কোনো আগ্রহ নাই, সে বমি করছে, তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার গায়ে ফোস্কা দেখা যাচ্ছে, রক্ত-টক্ত জমে আছে, তার নাক দিয়ে রক্ত চড়ছে, তার মুখের ভিতরে ঘা হচ্ছে এবং তার পেট ফুলে যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে। সে আস্তে, আস্তে বমি করছে এবং পেট টাচ করলে দেখা যাচ্ছে যে তার ব্যথা হচ্ছে সেখানে। এ ধরনের পেশেন্ট হইলে বুঝতে হবে যে এটা সিরিয়াস ডেথ। স্যার, উপসর্গের কথাগুলো আমরা শুনলাম। বাচ্চাদের ক্ষেত্রেও কি উপসর্গগুলো একই নাকি ভিন্ন? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি যাদের বয়স ১০ এর নিচে তাদের সিম্পটমগুলো মোটামুটি একই রকম। একই ধরনের জ্বর, একই ধরনের তীব্র ব্যথা, একই ধরনের ভমিটিং। খুব ছোট বাচ্চা যারা ইনফ্যান্ট যারা ১ বছরের নিচে যাদের বয়স, তারা তো আর বলতে পারে না অনেকের সিম্পটম। তারা খুব রেস্টলেস থাকবে, কান্নাকাটি করবে, সহজে শান্ত হবে না এবং জ্বর থাকবে এবং কিছু ফুসফুসকরি তাদের দেখা দেবে আরকি। সো যখনই আমি দেখব যে একটা জ্বরের রোগী হঠাৎ জ্বর কমে যাওয়ার পরে দেখা যাচ্ছে তার শরীর ঠান্ডা হয়ে গেছে, সে খেতে পারছে না, তার প্রেশার কমে গেছে, তার কিছু রক্ত দেখা যাচ্ছে, তার নাক দিয়ে রক্ত পড়ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে এবং সে খেতে পারছে না, বমিও করছে। আমি যদি তার পেট দেখি যে তার টেন্ডার হয়ে আছে এবং লিভার বড় হয়ে গেছে, তখনই বুঝতে হবে এই রোগী আর বাসায় চিকিৎসা করা যাবে না। ও আচ্ছা। হ্যাঁ, তখনই তাকে হাসপাতালে রেফার করতে হবে। স্যার, আরেকটা মানুষের খুব কমন একটা প্রশ্ন যে এক সিজনে কি ২ বার কারো ডেঙ্গু হতে পারে? হ্যাঁ, আমরা যদি চিন্তা করি যে ডেঙ্গুর এটিওলজিটা হচ্ছে যে ফ্লেভিভাইরাস এবং এই ডেঙ্গুর ৪ টা ভেরিয়েন্ট আছে। ডেন ভি1, ডেন ভি2, ডেন ভি3, ডেন ভি4 এবং এই প্রত্যেকটা ডেন ভিরও আবার কতগুলো সাবটাইপ আছে। যেমন ডেঙ্গু ভাইরাস 1 এর আছে ৩ টা, ডেঙ্গু ভাইরাস 2 এর আছে ৬ টা, ডেঙ্গু ভাইরাস 3 এর আছে ৬ টা, ডেঙ্গু ভাইরাস 4 এর আছে ৪ টা। সো আমার যদি ডেন ভি1 হয়, পরবর্তীতে আমি ডেন ভি1 আমার হবে না। কিন্তু আমার ডেন ভি2, ডেন ভি3, ডেন ভি4 হওয়ার চান্স আছে। তাহলে একবার না একাধিক? সো একাধিকবার ডেঙ্গু হতে পারে। আমার অনেক রোগী আছে ৩ বার ৪ বার ধরে তারা সাফার করছে এবং ইন্টারেস্টিংলি হলো যে সেকেন্ডারি ডেঙ্গু যদি হয়, মানে যার একবার ডেঙ্গু হয়েছে, তার যদি সেকেন্ড টাইম ডেঙ্গু হয়, এটা ভেরি সিরিয়াস। এটা মনে রাখতে হবে যে এটা খারাপ হবেই। কারণ ডেঙ্গু হলে ১ম এই আমরা যেটা দেখি যে মানুষ প্লেটলেট কাউন্টটা দেখে। প্লেটলেট কাউন্ট কত হলে আসলে আমাদের সংকীর্ণ? এখন ডেঙ্গুর মানে প্যাথোজেনেসিস এর সাথে প্লেটলেট কাউন্টটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ ডেঙ্গু ভাইরাসটা বিভিন্নভাবে শরীরের ক্ষতি করে। প্রথম কথা হলো যে ডাইরেক্টলি সে এন্ডোথেলিয়াল সেলসগুলোকে ধ্বংস করে। দ্বিতীয়ত ইনডাইরেক্টলি অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে সে প্লেটলেট কাউন্টটা কমায় দেয় এবং বোন ম্যারো ডিপ্রেশন করে। সো ডেঙ্গুর একটা অনুষঙ্গই হচ্ছে যে তার প্লেটলেট কাউন্টটা কমে যাবে। নরমালি আমাদের প্লেটলেট কাউন্ট ১.৫ লাখ থেকে ৩ লাখ। কিন্তু ডেঙ্গুতে যেটা ক্লাসিক্যাল ডেঙ্গু সাধারণত ১.৫ লাখ থেকে ১ লাখে নেমে আসে। এর নিচে আর নামে না। যখনই প্লেটলেট কাউন্ট ১ লাখের নিচে নেমে আসলো, তখনই ডক্টরকে অ্যালার্ট হইতে হবে যে এটা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের দিকে যাচ্ছে। সো এমনিতে যদি ডেঙ্গু মানে আগে একটা ট্রেন্ড ছিল যে প্লেটলেট কাউন্ট কমলেই প্লেটলেট দিতে হবে। কিন্তু এখন লেটেস্ট যে মানে ইয়েটা আছে সেটাতে বলছে যে না, ডেঙ্গু অন্তত ১০,০০০ এর পর্যন্ত যদি থাকে প্লেটলেট কাউন্ট প্লেটলেট দিতে হয় না। তাহলে আমরা ১০,০০০ পর্যন্ত আমরা হ্যাঁ, আমরা দিব না। আমরা এভয়েড করব। এখানে মানে প্লেটলেট কাউন্টের চাইতে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে তার হেমাটোক্রিট। সাধারণত যেমন আ ডেঙ্গু শক সিনড্রোম যেটা হয়, সেখানে হয় যেহেতু এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, তখন বডির যে সমস্ত ব্লাড
ফ্লুইড সার্কুলেশনও থাকে সেগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়, তখন হয় প্রেশারটা কমে যায়। আর এই প্রেশার কমে যাওয়ার ফলে হয় কি অক্সিজেন ডিপ্লিশন হয়, সারা বডি অক্সিজেন পায়, আর অক্সিজেন না পাইলে বডির বিভিন্ন অর্গানগুলো ধ্বংস হয়ে যায়। আমাদের এখানে সবাই করে কি সিবিসি করার পরে শুধুমাত্র প্লেটলেটটা দেন, নো, কিন্তু আসলে তো প্লেটলেট শুধু দেখলে হবে না। আর কি কি দেখে আপনি যদি মানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কাউন্টটা দেবো, ব্লাড কাউন্ট কত। সাধারণত ডেঙ্গুতে ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, যদি বেশি কমে যায় এটা অ্যালার্মিং সাইন। প্লেটেড কাউন্টটা অত ইম্পর্টেন্ট নয়, আমি দেখবো হিমাটোক্রিট। হিমাটোক্রিট তার নর্মাল সিচুয়েশনের তুলনায় যদি 20%-এর বেশি কমে যায়, এটা অ্যালার্মিং। তার মানে তার ব্লাড থেকে ফ্লুইডগুলো সরে যাচ্ছে। ডেঙ্গু শক সিনড্রোমের এটা একটা লক্ষণ। তখনই তোমাকে অ্যালার্ট হইতে হবে। এবং ম্যানেজমেন্টের মধ্যে ডেঙ্গুর মেইন ম্যানেজমেন্টটা হচ্ছে ফ্লুইড থেরাপি, ফ্লুইড ব্যালেন্স করা। তার ব্লাড প্রেশারটা যাতে সবসময় ভালো থাকে এবং তার ফ্লুইড যাতে পর্যাপ্ত পরিমাণে পেশেন্ট ফ্লুইড পায় এবং তার ইউরিন আউটপুটের দিকে খেয়াল রাখা, প্রেশারটা মেনটেন করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং প্যাক্সের ভলিউম বা হেমাটোক্রিটটা এটাকে কখনোই প্রিভিয়াস লেভেলের 20%-এর বেশি মানে উঠতে দেওয়া যাবে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, এই ডেঙ্গুতে মানে বয়স্ক, শিশু বা কারা বেশি ডেঙ্গুতে সাধারণত যাদের বয়স 10 বছরের নিচে, চিলড্রেন, ইনফ্যান্টস, এবং যারা এল্ডারলি, যাদের বয়স 65-এর বেশি, এছাড়াও যাদের কোমরবিডিটিস আছে, মানে যেমন বিভিন্ন রোগ হাইপারটেনশন আছে, যাদের ইনফ্রামার্কাল ইনফেকশন আছে, যাদের কিডনি ফেইলিয়ার আছে, যারা ট্রান্সপ্লান্টের রোগী, যারা পেপটিক আলসার রোগী, এরা সবাই ধরে নিতে হবে যে এগুলা খুবই সাসেপ্টেবল এবং এদের খুব খারাপ হওয়ার সম্ভাবনা। স্যার, আমাদের দর্শকদের আরেকটা প্রশ্ন, যে ডেঙ্গুর তো কংক্রিট কোনো ওষুধ নেই, চিকিৎসাটা হয় কিভাবে এটা? ডেঙ্গুর আসলে কোনো ওষুধ নেই, কারণ এই ভাইরাসের কোনো মানে অ্যান্টিভাইরাল কোনো এজেন্ট আমরা এখন আবিষ্কার করতে পারিনি। তো মেইন ম্যানেজমেন্টটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। ডেঙ্গুর মেইনলি দেখতে হবে যে তার কতটা ফ্লুইড কমে গেছে, তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, ব্লাড প্রেশারটা মেনটেন করতে হবে এবং ব্লাড প্রেশারটা উঠানোর জন্য আমাকে যতটা ফ্লুইড দরকার ততটা দিতে হবে। এবং মাঝে মাঝে শুধুমাত্র আমরা সাধারণত মানে নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন এগুলো দিয়ে, হার্ট ভেন্সার এগুলো দিয়ে চিকিৎসা করি, কিন্তু মাঝে মাঝে এগুলো দিয়েও আমার প্রেশারটা আমরা মেনটেন করতে পারি না, তখন কলয়েডাল অসমোটিক সলিউশন যেগুলো আছে এগুলো দিতে হয়। এতেও যদি না হয়, তখন আমরা এই হেমাটোক্রিটের ভ্যালু বুঝে যদি দেখি যে তার হেমাটোক্রিট মানে পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কমে গেছে এবং হেমাটোক্রিট লেভেলও কমে গেছে, তার মানে পেশেন্ট কোথাও কোনো ব্লিডিং হয়েছে, তখন তাকে ব্লাড দিতে হয়। প্লেটলেটের ব্যাপারটা খুবই আমরা রিজার্ভ থাকি, যখন তার প্লেটলেট কাউন্ট ধরো 5-এর নিচে নেমে গেছে, শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্লেটলেট কনসেন্ট্রেট দিয়ে থাকি। স্যার, আমরা অনেক রোগীর ক্ষেত্রে দেখি যে চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে রক্ত, এটা আসলে কি? এইটাও একটা ব্লিডিং। ডেঙ্গু ফিভারের মানে এমন কোনো অর্গান নাই যেটা কিছু ছাড়, ব্রেন থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যতগুলো অর্গান আছে সবখানে সে আক্রমণ করতে পারে। তেমনি চোখেও সে সাবকনজাংটিভাল হেমোরেজ, একাইমোসিস, ইভেন মেকুলাতে পর্যন্ত হেমোরেজ হতে পারে। সো আর ব্রেইনের ব্যাপারে যদি বলি, এনসেফালাইটিস, এনসেফালোপ্যাথি, সেরেব্রাল হেমোরেজ সব কিছু ইন্টারনাল ব্লিডিং হয়ে আসে। ইন্টারনাল ব্লিডিং হয়। এবং ইন্টারনাল ব্লিডিংয়ের তো অনেকগুলো কারণ, শুধুমাত্র প্লেটলেট কমলেই হবে না। তো এছাড়াও তোমার বললাম যে ওই সেকেন্ডারি ডেঙ্গু যাদের হয়, যাদের প্রথমে একবার ডেঙ্গু হয়েছে, সেকেন্ড টাইম যাদের ইনফেকশনটা হয়েছে, তাদের একটা মানে ইমেন্স একটা ইমিউন রেসপন্স হয়, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে তারা একটা ডিসেমিনেটেড ইন্টারভেসকুলার কোয়াগুলেশন করে, সেখানে একদিকে থ্রম্বোসিস হচ্ছে, আরেকদিকে হ্যামোরেজ হচ্ছে, এবং এটা একটা খুবই খারাপ সিচুয়েশন এবং এই সিচুয়েশন হ্যান্ডেল করা রিয়েলি। স্যার, ডেঙ্গুতে মারা যাওয়ার হার কি আগের তুলনায় কমছে নাকি বাড়ছে? এখন ডেঙ্গুতে কিন্তু মানে যার হচ্ছে সিভিয়ার ডেঙ্গু যা হচ্ছে তার কিন্তু আসলে খুবই প্রগনোসিস খারাপ, কিন্তু ওভারঅল যদি আমি চিন্তা করি, আমি বলছি যে 90% কিন্তু ক্লাসিক্যাল ডেঙ্গু ভালো হয়ে যায়, 5-10% খারাপের দিকে হয়ে যায়, কিন্তু এখানেও মর্টালিটি খুব অত বেশি, 0.5%। স্যার, আমরা কোন সতর্কতা নিলে এই রেটটা আরো কমানো সম্ভব? সতর্কতা হচ্ছে আর্লি ডিটেকশন। এখন তো খুব সহজ, ডেঙ্গু ডায়াগনোসিস করা কিন্তু খুব কঠিন না। একটা এপিডেমিক সিচুয়েশনে যখন পেশেন্ট জ্বর নিয়ে আসবে, মাথা ব্যথা নিয়ে আসবে, আমরা যদি এটা জাস্ট NS1 ডেঙ্গু টেস্ট করি, পজিটিভ হবে। সাধারণত 4 দিন পর্যন্ত NS1 যদি টেস্ট করি পজিটিভ হবে। যদি পেশেন্ট 5 দিনের পরে আসে, তখন আমরা অ্যান্টিবডি, IgM, যেগুলো টেস্ট করি, IgM যদি বেশি থাকে ডেঙ্গু। এখন আরও অনেক টেস্ট আছে, আমরা RT-PCR করতে পারি, ডেঙ্গু ভাইরাস আইসোলেশন করতে পারি, এগুলো আমরা করি না। আমরা সাধারণত NS1 করি আর ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করি, এগুলো দিয়ে আমরা পেয়ে গেলাম ডেঙ্গু। তারপরে আমি দেখলাম তার খারাপ সিমটমগুলো আছে কিনা, তার বমি হচ্ছে কিনা, পেটে ব্যথা আছে কিনা, হেমাটাইটিস মেলিনা হচ্ছে কিনা, এগুলো যদি হয় সাথে সাথে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে এবং হসপিটালে হচ্ছে তার ডেইলি খেয়াল রাখতে হবে। তো আমরা এই সমস্ত রোগী যারা শকে থাকে,
এখন যদি কম্পেনসেটেড শকে থাকে এই সমস্ত পেশেন্টদেরকে আমার প্রতি 2 ঘন্টা পর পর ধরে ব্লাড প্রেশার মাপে। আর যারা ডিকম্পেনসেটেড শকে থাকে তারা তো আইসিইউতে চিকিৎসা হয়। সেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় তার প্রেশার মাপতে হবে, পালস দেখতে হবে, ইউরিন আউটপুট খেয়াল রাখতে হবে, রেসপিরেটরি রেট দেখতে হবে, এভরিথিং মানে আইসিইউর ম্যানেজমেন্ট পুরাটাই এটা ডেঙ্গু রোগীর জন্য অপরিহার্য। সো আর্লি ডিটেকশন আমি যদি করতে পারি পেশেন্টেরই ভালো হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। স্যার আরেকটা গ্রামে একটা খুব প্রচলিত কথা আছে যে প্লেটলেট বাড়ানোর জন্য পেঁপের কষ খায়। এখানে আমরা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সে পেঁপে পাতার ট্যাবলেট বিক্রি করে হ্যাঁ, এবং হরদম আমাদের ডাক্তার সাহেবরাও প্রেসক্রাইব করে যাচ্ছেন বেসিক্যালি, বাট এগুলোর কোনো রোল নেই। কারণ বডি এটা নর্মালি একটা নির্দিষ্ট সময়ের পরে ডেঙ্গু রোগীর তো মানে খারাপ পিরিয়ডটা হচ্ছে মাত্র 2 দিন, 48 আওয়ার্স, 24 আওয়ার্স টু 48 আওয়ার্স। এই 48 আওয়ার্সের মধ্যে হয় পেশেন্ট ভালো হয়ে যাবে আর নাহলে সে পেশেন্ট খারাপের দিকে থেকে যায়। এখানে এই পেঁপে পাতার রস দিয়ে কোনো লাভ হবে না, ওই ট্যাবলেট খেয়ে কোনো লাভ হবে না। আর অনেকে ডাবের পানি খায়, ফলের রস খায়, বিট জুস খায়, এতে কি প্লেট না, এতে প্লেটেল বাড়বে না, কিন্তু এগুলো খাইতে পারে কারণ এটা ফ্লুইড রিপ্লেসমেন্ট হবে। আমরা তো উৎসাহিত করি যে হাইড্রেশনটা যাতে ভালো থাকে। পেশেন্টের যদি ডেঙ্গু থাকে তাহলে সে খুব পানীয় জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খাবে। আমি স্যার যদি একটু স্পেসিফিক জানতে চাই যে কোন কোন খাবার এই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর খেলে ভালো? এটা কোনো স্পেসিফিক নর্মাল খাবার, এটা পেশেন্টের আমরা সাধারণত যেটা করি নর্মাল খাবার খাবে সে, তবে স্পাইস টেস্ট এগুলো না দেওয়াই ভালো। পেশেন্টের এমনিতে অ্যানোরেক্সিক থাকে, সেই মানে তৈলাক্ত খাবার ভাজা টাজা এগুলো খাইতে পারবে না, পছন্দ করবে না। স্যুপ জাতীয় খাবার, ফ্রুটস, ফিশ, নর্মাল খাবার, তরল খাবার, এভরিথিং সব কিছুই দেওয়া যাবে। তো না, এখানে কোনো নিষেধ বলে কিছু নাই। আমরা উৎসাহিত করবো যে নর্মাল ডায়েটটাই সে খাবে। ওরসালাইন খেতে পারে, ডাবের পানি খেতে পারে, নারকেল পানি, এভরিথিং সে খেতে পারে, কিন্তু মানে এই রিচ ফুড না খাই ভালো। মেইন এমফেসিসটা হচ্ছে খাবারের চাইতে এমফেসিসটা বেশি হচ্ছে পানীয় খাবার এবং তরল ফ্লুইড জাতীয় খাবার, এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে এই পেশেন্ট রেস্টে থাকবে, বিশ্রাম থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর যদি স্যার এটা যদি জানতে চাই বাসা বাড়িতে আমাদের ডেঙ্গুর ঝুঁকি কমাতে কি সাবধানতা অবলম্বন করা যেতে পারে? হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। আমি বলেছি যে ডেঙ্গুর প্রজনন স্থল হচ্ছে জমানো জল। এবং বাসা বাড়িতে মানে পুরনো জল, বালতির মধ্যে জল থাকে বা ওই ফ্রিজের নিচের এখানে স্ট্রের মধ্যে জল থাকে, এগুলাকে প্রতিনিয়ত অন্তত সপ্তাহে একদিন এগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। হ্যাঁ, কোনো জায়গায় যাতে জল না থাকে। আর এই ট্রে এগুলো বাথরুম বালতি এগুলো খুব খেয়াল রাখতে হবে যাতে এখানে পুরনো জল যাতে না থাকে। আচ্ছা, অনেকেই বাসা বাড়িতে শখ করে অ্যাকুরিয়াম রাখে। অ্যাকুরিয়ামে কি ডেঙ্গুর মশা? হ্যাঁ, অ্যাকুরিয়ামে তো ডেঙ্গু হতে পারে। এখানে ইম্পর্টেন্ট ওইটাই আর কি, যে জলটা চেঞ্জ করতে হবে। কতদিন পর পর? এক সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ পর এগুলো চেঞ্জ করতে হবে। আর বাসায় নেট টেট দিবে। হ্যাঁ, এছাড়াও পার্সোনাল প্রোটেকশন যেগুলো লং স্লিভ শার্ট পরবে। আচ্ছা, ঠিক আছে। আর সিটি কর্পোরেশনকে জানাইতে হবে। স্যার একটা ওষুধ আছে যে ওষুধ গায়ে লাগালে বসা কামড়ায় না। আমি ব্র্যান্ডের নামটা বলছি না। এই ওষুধ লাগালে কি কোনো এটা ভালো ইয়েস নাকি? না, ক্ষতি না, এটা দিতে পারে। তুমি যদি লং স্লিভ বিয়ে না পড়ো তাহলে এটা পরে তুমি থাকতে পারো। হ্যাঁ, ভালো। আচ্ছা, তাহলে আসলে নেট লাগাবে, ওষুধ দিবে আর বাসা বাড়ি পরিষ্কার করলে। এগুলা ইম্পর্টেন্ট। আর স্পেসিফিক করে আবার আপনার একটু জানতে চাই যে একটা রোগী বাসায় ডেঙ্গু আক্রান্ত, তিনি জানে কোন সিমটমটা দেখে ফিজিক্যালি তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন? এখানে হচ্ছে পেশেন্ট নিস্তেজ হয়ে যাচ্ছে, তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার বমি হচ্ছে, তার পাতলা লাগানো হচ্ছে, তার পেটে ব্যথা, এবং যদি প্রেশার মাপার থাকে দেখবে যে প্রেশার কমে যাচ্ছে বা সে রেস্টলেস, এটা দেখলে বোঝা যাবে যে এই পেশেন্টকে বাঁচা রাখা যাবে। স্যার দীর্ঘদিন ধরে আপনি তো অসংখ্য রোগী দেখছেন, আপনার একটা রোগীর স্যার অভিজ্ঞতা জানতে চাই যিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং প্রথম দিকেই পরিবার মনে করেছিল এটি হয়তো খুব সামান্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে এটা একটা জটিল কেস। এরকম একটা কেস আমার ছিল, তোমার তেজগাঁ কলেজের এক ইন্টারমিডিয়েট ছাত্র, তার মা তাকে নিয়ে আসছে আমার আন্ডারে, ভর্তি আছে হাই কেয়ারে। ভালো কোয়েশন যখন নিয়ে আসছে, ওকে ফাইন। কিন্তু পরে আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে তার হেপাটিক এনজাইমস যেগুলো এসজিওটি এসজিবিটি মানে 3000 4000 এই লেভেলে চলে গেছে, এবং পেশেন্ট রেস্টলেস, লিভার ফাংশনটা ফাংশনটা খারাপ হয়ে গেছে, পেশেন্ট রেস্টলেস হয়ে গেছে। তখন কাউন্সিলিং করলাম যে পেশেন্টকে তো এখানে রাখা যাবে না, একে আইসিইউতে নিতে হবে। পরে পেশেন্টকে আইসিইউতে নিয়েছে, আইসিইউতে সে 3 দিন 4 দিন ছিল, এবং পেশেন্টের মানে ডেঙ্গুর যত রকমের কমপ্লিকেশন আছে, তার ব্লাডের মানে বাইসাইটোপেনিয়া, তার ডাব্লিউবিসি কাউন্ট কমে গেছে, প্লেটলেট কাউন্ট কমে গেছে, তার এফডিপি বেড়ে গেছে, ডি ডাইমার বেড়ে গেছে, তার
ওষুধপত্র মিন টাইম বেড়ে গেছে, এপিটিডি বেড়ে গেছে। মানে এভরিথিং হচ্ছে তার ডিসেমিনেটেড নিউরোভাস্কুলার কোঅ্যাগুলেশন। এখন এটা তেজিয়া কলেজের ছাত্র, তার একমাত্র ছেলে, মহিলা বিধবা এবং মহিলা বলছে যে, "যা, যা করা লাগে আপনি করবেন।" তখন আমরা তাকে আইসিইউতে রেখে আমরা এই মানে অ্যাফেরেটিক দিয়েছি। অ্যাফেরেট ১ টা ২ টা ৩ টা দেওয়ার পরে এবং ব্লাডও সে পেয়েছে। দেওয়ার পরে তার প্রেশার আস্তে, আস্তে মানে নরমালের দিকে চলে আসে এবং আল্টিমেটলি পেশেন্টটা ভালো হয়ে চলে যায়। এবং এখনো সেই পেশেন্ট আমার কাছে আসে। এবং মানে এইটার পিছনের কৃতিত্বটা হচ্ছে ওর মায়ের। কারণ আমরা যখন তাকে কাউন্সেলিং করি, বুঝাই, সে মহিলা বুঝতে পারে যে হ্যাঁ, আসলেই হয়তো খারাপ। এবং সে দেরি করে নাই। আমাদের কথা বলার সাথে, সাথে সে তাকে আইসিইউতে নিয়ে গেছে এবং পেশেন্ট ভালো হয়ে গেছে। এরকম আরো একটা কেস মানে হাউসওয়াইফ একই ধরনের গিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে আমাদের এখানে আসছে। একই কাহিনী। তার ওই হেপাটিক এনজাইমস ৩,০০০ ৪,০০০। তখন আমরা তার কোয়েশ্চেন করে জানতে পারি যে পেশেন্ট মানে জ্বর হওয়াতে অনেক প্যারাসিটামল খেয়েছে। নরমালি আমরা প্যারাসিটামলের একটা ডোজ ৪ গ্রামের বেশি খাইতে দিই না। এই পেশেন্ট জ্বর কমানোর জন্য ৮ গ্রাম ৯ গ্রাম। এখন আমাদের ধারণা হয়েছে যে ডেঙ্গু তো আছে প্লাস তার মনে হয় ইয়েও আছে। হেপাটিক ইনজুরি প্যারাসিটামলের জন্য তার ইনজুরি আছে। তখন আমরা এটার একটা অ্যান্টিডোট আছে, অ্যান-অ্যাসিটাইল-সিস্টেট। এটা আমরা তাকে ইনজেক্ট করেছি এবং দেওয়ার পরে পেশেন্ট কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। এগুলা খুব রিমার্কেবল। আরেকটা জিনিস আমরা জানলাম যে প্যারাসিটামলের মতো নিরাপদ ওষুধও আসলে নিজে, নিজে খাওয়া উচিত। না, না, এটার একটা ডোজ লিমিট আছে। এটাকে তুমি আর মানে ৪ গ্রামের বেশি দিতে পারবে না। ৪ গ্রাম মানে ৮ টা ট্যাবলেটের বেশি দেওয়া যাবে। পেশেন্ট তো যখন জ্বর হয় তখন আর হুঁশ থাকে না। ১০ টা ১২ টা খেয়ে ফেললে জ্বর কমানো। তার গোল হচ্ছে জ্বর কমানো। কিন্তু আসলে ডেঙ্গুর ইয়েটা তো জ্বর কমানো না। তার হলো যে বডির যে হেমোডাইনামিক চেঞ্জ অবস্থা এটা দিয়েই খেয়াল রাখতে হবে। যে তার মানে লিভারটা কেমন আছে, হার্টটা কেমন আছে এসবের দিকেই খেয়াল রাখতে হবে। এবং আরো এরকম অনেক ঘটনা আছে। আমার আন্ডারে ভর্তি হয়েছিল একটা পুরা ফ্যামিলি। হাসব্যান্ড, ওয়াইফ, তার ২ ছেলে। এর মধ্যে হাসব্যান্ড, ওয়াইফ এবং বড় ছেলেটা আমার আন্ডারে ছিল। আর যে ছোট ছেলেটা যার বয়স ১২ বছরের কম সে ছিল পেডিয়াট্রিক্সের আন্ডারে। অ্যান্ড ওই ৩ জন ভালো হয়ে গেছে। কিন্তু ওই ছোট ছেলেটা হি ডেভেলপড মেনিনজাইটিস অ্যান্ড এনসেফালোপাথি। পরে মানে আমাদের এখানে তো বাচ্চাদের আইসিইউ নাই। পরে আমরা এখান থেকে ট্রান্সফার করে দিলাম। তো আল্টিমেটলি দ্যাট পেশেন্ট ডাইড। আচ্ছা। কি দুর্ঘটনা গো! একটা ফ্যামিলি ৪ জন ভর্তি ছিল, ৩ জন ভালো হয়ে গেল, একজন মারা গেল। সো ডেঙ্গুকে অত হালকা ভাবে নেওয়ার কিছু নেই। ইটস ভেরি ডেঞ্জারাস। এটা মনে রাখতে হবে। আপনার অভিজ্ঞতায় এতদিন চিকিৎসা বিজ্ঞানে আপনার অভিজ্ঞতায় কোন ভুলটা আসলে ডেঙ্গু হলে পরে মানুষ করে সাধারণত বেশি? ডেঙ্গুর মানে প্রবলেমটা হচ্ছে যে মানুষ মনে করে যে জ্বর ভালো হয়ে গেছে মানে ডেঙ্গু ভালো হয়ে গেছে। কিন্তু ডেঙ্গুর সমস্যাটা ওখানেই। যখন জ্বরটা ভালো হয়ে গেল তখনই কিন্তু ভিতরের এই প্যাথোফিজিওলজিক্যাল রিঅ্যাকশন গুলা শুরু হয়। তখনই তার প্লেটলেটটা কমতে থাকলো। তখনই তার ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড গুলা সারা শরীরে জমা হতে থাকলো। তার গাটা ফুলে গেল, প্রেশারটা কমে গেল, পেশেন্ট রেস্টলেস হয়ে গেল। পেশেন্ট পার্টি মনে করলো যে তার তো জ্বর ভালো হয়ে গেছে, তো ভালো হয়ে যাবে। কিন্তু আসলে এই সমস্যাটা তখনই, যখনই যুদ্ধ জয় হয়ে গেছে, তখনই দেখা গেল যে তার প্রেশার-টেশার কমে গিয়ে পেশেন্ট শকে চলে গেছে। আর যখনই পেশেন্ট শকে চলে যাবে তখন ব্লাড সাপ্লাই গুলা বিভিন্ন অর্গানে ঠিকমতো হবে না। ব্লাড সাপ্লাই বিভিন্ন অর্গানে যদি ঠিকমতো না হয়, অর্গানগুলো অক্সিজেন পাবে না, ইসকিমিয়া হবে। তখন এই একটা ভিশাস সাইকেল হয়ে গিয়ে পেশেন্টটা একটা ইরিভার্সিবল কন্ডিশনের দিকে এগিয়ে যাবে। এবং এই শক থেকে ডিআইসি হবে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হবে। সেখান থেকে এআরডিএস হবে এবং ওই স্টেজে গেলে পেশেন্ট বাঁচানো আসলেই খুব কঠিন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম যে জ্বর ভালো হবার পরে পরে কেয়ারটা আসলে খুব গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। স্যার আমি তো অনেক প্রশ্ন করলাম। স্যার আপনার যদি দর্শকদের কিছু জানানোর থাকে ডেঙ্গু নিয়ে যে এইটা দর্শকদের জানা উচিত, কি হবে? সেটা হচ্ছে যে মানে আইডেন্টিফিকেশন। ডেঙ্গু কিন্তু প্রিভেন্টেবল। ডেঙ্গু মানে আমরা ডেঙ্গু চিকিৎসা না এটা ঠিক। কিন্তু ডেঙ্গু প্রিভেন্টেবল এবং প্রিভেনশনটা কিভাবে? মশাকে ধ্বংস করতে হবে। মশাকে কিছুতেই বাসায় মানে বেড়ে উঠতে দেওয়া যাবে না। সো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যদি ডেঙ্গু হয়েই গেল সে বাসায় থাকতে পারে। চিকিৎসা সে বাসায় নিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পেশেন্ট কমপ্লেইন করে যে তার খেতে পারছে না, সে বমি করছে, তার পেটে ব্যথা হচ্ছে, তার গায়ে ফুসকুড়ি, তার ব্লিডিং হচ্ছে, সে রেস্টলেস হয়ে যাচ্ছে, তখন আর মানে কখনোই তাকে বাসায় রাখা যাবে না। যত আর্লি সম্ভব তাকে হসপিটালে নিয়ে আসতে হবে। কারণ ডেঙ্গুর কমপ্লিকেশন মানে সমস্ত অর্গানই হয়। মানে ডেঙ্গুকে আগে আমরা ৩ ভাগে ভাগ করতাম। ডেঙ্গু ক্লাসিক্যাল, ডেঙ্গু হেমোরেজিক, ডেঙ্গু শক সিনড্রোম। দি WHO ইদানিং একটা আবিষ্কার করে বলেছে যে না এর বাইরেও একটা আছে ডেঙ্গু এক্সপান্ডেড সিকল। এইখানে
তার হেমোরেজ হচ্ছে না, তার মানে শক সিন্ড্রোম হচ্ছে না। কিন্তু দেখা গেল যে তার লিভারটা নষ্ট হয়ে গেছে। দেখা গেল তার হার্টে এরিথমিয়া শুরু হয়েছে, মায়োকার্ডাইটিস শুরু হয়েছে। দেখা গেল তার ব্রেইনে হেমোরেজ শুরু হয়েছে। সো ডেঙ্গু ইজ নটোরিয়াস। এমন কোনো অর্গান নেই যেটা সে না ধরে থাকে। সে লিভারকে ধরতে পারে, প্যানক্রিয়াসকে ধরতে পারে, গল ব্লাডারকে ধরতে পারে, সে মাসলকে ধরতে পারে, সে ব্রেইনকে ধরতে পারে, ফুসফুসকে ধরতে পারে। সো ডেঙ্গু ইজ ডেঞ্জারাস। এটা মনে রাখতে হবে যে ডেঙ্গু হয়েছে ওকে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যায় 99.5% কেসে। কিন্তু 0.5% কেস সেটা যদি আপনার ছেলে হয়, আপনার মেয়ে যদি হয়, সো এটা হালকাভাবে নেওয়া যাবে না। এবং ওই সমস্ত সিম্পটম হওয়ার আগেই তাকে হাসপাতালে ভর্তি করে ডাক্তারের কাছে নিয়ে আসতে। ধন্যবাদ স্যার। আমরা ডেঙ্গু নিয়ে খুব চমৎকার কিছু আলোচনা শুনলাম এবং ভীতিকর তথ্য জানলাম, যে তথ্যগুলো আমরা আগে খুব একটা ভালো করে জানতে পারিনি, আজকে জানলাম। এবং আমাদের সচেতন হলে আসলে এটি প্রিভেন্ট করা সম্ভব, কিন্তু সচেতন না হলে সেটা আসলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এতক্ষণ ধরে ডক্টর ডেস্কের এই পর্বটি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার।